২০২৫ সালের সেই নিস্তব্ধ রাত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। ঘাতকরা ভেবেছিল সীমান্ত পার হলেই তারা ধরাছোঁয়ার বাইরে, কিন্তু নিয়তি তাদের জন্য অপেক্ষা করছিল পশ্চিমবঙ্গের এক অন্ধকার অলিগলিতে। এসটিএফ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অবশেষে বন্দী হলো দুই মূল ঘাতক, ফয়সাল আর আলমগীর। কিন্তু এই গ্রেপ্তার কি শুধুই পুলিশের সাফল্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রক্তহিম করা রাজনৈতিক অঙ্ক? এতদিন সবাই আঙুল তুলেছিল মির্জা আব্বাসের দিকে, কিন্তু রিমান্ডে থাকা খুনিদের জবানবন্দিতে বেরিয়ে আসছে এক বিস্ফোরক নাম, সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ আমরা উন্মোচন করব সেই নীল নকশা, যা কেবল খুনিদের নয়, বরং পদ্মার আড়ালের আসল মাস্টার মাইন্ডের মুখোশ টেনে ছিঁড়ে ফেলবে। প্রস্তুত হন, কারণ পরবর্তী সময়গুলোতে আপনার রক্তহীন হওয়ার অবস্থা হতে পারে। বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের পর যখন দেশ নতুন এক গন্তব্যের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই রাজপথ রঞ্জিত হলো শরীফ ওসমান হাদির রক্তে। তার এই প্রস্থান বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি করেছে তা অপূরণীয়। কিন্তু এই হত্যাকাণ্ডের ধরন আমাদের এক রহস্যের গোলকধাঁধায় ফেলে দেয়। অনুসন্ধানী সাংবাদিকতায় আমরা দেখেছি এই ধরনের হাই প্রোফাইল খুনের পেছনে সব সময় কোনো শক্তিশালী রাজনৈতিক শক্তির ইশারা থাকে। হাদিকে কেন টার্গেট করা হলো, তিনি কার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন? পটুয়াখালীর ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার আলমগীর হোসেন, এই দুজন ছিলেন স্রেফ ঘাতক মাত্র। কিন্তু তাদের পরিচয় যখন বেরিয়ে আসে ছাত্রলীগের সাবেক ক্যাডার হিসেবে, তখন পুরো ঘটনার মোড় ঘুরে যায়। আর এখানে শুরু হয় আসল রহস্য। সবাই যখন মির্জা আব্বাসের দিকে সন্দেহের তীর ছুড়ছিল, তখন গোয়েন্দা তথ্যে উঠে আসছে এক ভিন্ন সমীকরণ। বলা হচ্ছে মির্জা আব্বাস নয়, বরং হাদির খুনের আসল পরিকল্পনা সাজানো হয়েছিল অন্য কোথাও। আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে যার নাম আসছে, তিনি সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। কিন্তু প্রশ্ন হলো, আসিফ নজরুলের সাথে হাদির কি শত্রুতা থাকতে পারে? হাদি কি এমন কোনো আইনি নথিপত্র বা দুর্নীতির তথ্য জোগাড় করেছিলেন, যা ফাঁস হলে আসিফ নজরুলের সাজানো ক্যারিয়ার তাসের ঘরের মতো ভেঙে পড়ত? 2026 সালের রাজনৈতিক অস্থিরতার মাঝে আসিফ নজরুল কি চেয়েছিলেন হাদির মতো একজন উদীয়মান নেতাকে সরিয়ে দিয়ে নিজের গদি রক্ষা করতে, নাকি মির্জা আব্বাস নিজেই ক্ষমতার রাজনীতিতে আসিফ নজরুলকে সরিয়ে দেওয়ার জন্য এই খুনের দায় তার উপর চাপাচ্ছেন? হত্যাকাণ্ডের পর ফয়সাল এবং আলমগীর যেভাবে উধাও হয়ে গেল, তা রীতিমতো সিনেমার গল্পকেও হার মানায়। বাংলাদেশ পুলিশের গোয়েন্দা জাল ছিঁড়ে তারা কিভাবে মেঘালয় সীমান্তে পৌঁছালো? এই দীর্ঘ যাত্রায় তাদের যে লজিস্টিক সাপোর্ট আর আর্থিক যোগান দেওয়া হয়েছিল, তার উৎস কোথায়? মেঘালয়ের দুর্গম পাহাড়ি অঞ্চল এবং ঘন বনজঙ্গল ব্যবহার করে তারা ভারতে প্রবেশ করে। এই ধরনের অপারেশন কোনো সাধারণ অপরাধীর পক্ষে একা করা সম্ভব নয়। এখানে কাজ করেছে একটি সুশৃঙ্খল নেটওয়ার্ক। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানিয়েছে, এই খুনিরা অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন প্রদেশে আত্মগোপন করেছিল। তারা বারবার তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং হয়তো কোনো স্থানীয় শক্তির আশ্রয়ও পেয়েছে। প্রশ্ন জাগে, এই দীর্ঘ সময় ধরে তাদের প্রোটেকশন দিল কে? দীর্ঘদিন আত্মগোপন করার পর হঠাৎ কেন তারা বনগাঁ সীমান্তে ফিরে এলো? ভারতীয় গোয়েন্দাদের দাবি, তারা পুনরায় বাংলাদেশে প্রবেশের শখ কষছিল। সম্ভবত তারা মনে করছিল যে ওপারে পরিস্থিতি তাদের অনুকূলে, অথবা তাদের কোনো নতুন অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো হচ্ছিল। কিন্তু ভারতীয় স্পেশাল টাস্ক ফোর্সের কাছে আগাম তথ্য ছিল। শনিবার দিবারাতে যখন বনগাঁর সেই গোপন আস্তানায় অভিযান চালানো হয়, তখন খুনিরা পালানোর কোনো পথ পায়নি। ফয়সাল এবং আলমগীরকে হাতে নাতে গ্রেপ্তার করার পর তাদের যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন বেরিয়ে আসে অবৈধ অনুপ্রবেশের সুনির্দিষ্ট তথ্য।
কিন্তু আমাদের নজর শুধু তাদের গ্রেপ্তারে নয়, বরং তাদের এই মুভমেন্টের পেছনের কারণ বিশ্লেষণে। ইতিহাস আমাদের শিখিয়েছে রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার অনেক সময় আইওয়াশ বা লোক দেখানো নাটকে পরিণত হয়। আপনাদের মনে আছে 2018 সালে ইস্তাম্বুলের সেই রক্তহিম করা জামাল খাশোগি হত্যাকাণ্ডের কথা। গোটা বিশ্ব যখন ক্ষোভে ফেটে পড়ল, তখন সৌদি প্রশাসন তড়িঘড়ি করে কিছু ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করল। বিশ্বকে দেখানো হলো যে বিচার হয়েছে, কিন্তু আসল হুকুমদাতা এবং হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ডকে কেউ স্পর্শ করতে পারেনি। হাদি হত্যাকাণ্ডের ক্ষেত্রেও আমরা একই মডেল দেখতে পাচ্ছি। ফয়সাল এবং আলমগীর হয়তো সেই হাত যারা ট্রিগার চেপেছে, কিন্তু সেই মস্তিষ্কটি কোথায় যারা এই খুনের পরিকল্পনা করেছে? জামাল খাশোগির শরীরে যেমন বিষাক্ত ইনজেকশন পুশ করা হয়েছিল, শরীফ ওসমান হাদির জীবনকেও একইভাবে ষড়যন্ত্রের নীল নকশায় বিদ্ধ করা হয়েছে। আসিফ নজরুলের সম্পৃক্ততার গুঞ্জন যদি সত্যি হয়, তবে সেটি হবে এদেশের ইতিহাসের সবচেয়ে বড় বিচার বিভাগীয় কেলেঙ্কারি। ভূ রাজনৈতিক এই দাবার বোর্ডে ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন এক অগ্নি পরীক্ষার মুখে। তারেক রহমানের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভারতকে এই খুনিদের হস্তান্তরে বাধ্য করা এবং একই সাথে দেশের ভিতরে থাকা তাদের গডফাদারদের মুখোশ উন্মোচন করা। যদি এই প্রক্রিয়ায় কোনো শৈথিল্য দেখা যায়, তবে জনগণের মনে এই ধারণা বদ্ধমূল হবে যে ক্ষমতার পালাবদল হলেও খুনের রাজনীতির মাস্টারমাইন্ডরা সব সময় ধরাছোঁয়ার বাইরে পড়ে যায়।